ছি আল্লাহ ছি 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 Ay, ay, ay 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 za kai sal walisi walisi দেহ তোমার কি হয়েছে zara ayo সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার সম্মানিত অভিভাবক বৃন্দ, আমি রিজিয়া পারভিন আপনাদের সাথে আগেই পরিচিত হয়েছি অনেকবার। আজকে লার্নিং বেটার এডুকেশন এক্সেলেন্স পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বা তোমাদেরকে কোনো ক্লাস নিয়ে আসি নাই, বিশেষ পাঠ বা কোনো ক্লাস নিয়ে আসি নাই। আজকে এসেছি আমরা গান নিয়ে। এখানে দেখো লেখা আছে ভয়েস অফ ইয়াংস্টার, ঘরে থাকি গান শুনি। হ্যাঁ, আমরা এই করোনা মহামারীতে, বৈশ্বিক মহামারী, সারা বিশ্বে কম্পিত করোনা মহামারীতে আমরা ঘরে থাকবো, গান শুনবো, ঘরে থাকবো, পড়ালেখা করব, অর্থাৎ ঘরে থেকে আমরা আমাদের দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেগুলো চালিয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন পড়ালেখা করতে করতে একদিন হয়তো একটু বোরিং লাগে, বোরিং ফিল করো। তো আজকে তোমাদেরকে আনন্দ দিতে আমাদের এই বিশেষ আয়োজন। আমি তো আমার পরিচয় আগেই দিয়েছি, সাথে আছে আমার মেয়ে, তার নাম আলিমা নুসরাত। সে ঢাকা ইডেন মহিলা কলেজে বাংলা অনার্স বিষয়ে পড়ছে, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে। তো গান হচ্ছে মানুষের মনের খোরাক যোগায়। আমরা সবাই কম বেশি গান পছন্দ করি, যারা গাইতে না পারি তারাও পছন্দ করি, আর যারা গাইতে পারি একটু একটু তারা তো
মোটামুটি একটু পছন্দ করি। তো বিশেষ এই আয়োজনে তোমাদেরকে আনন্দ দিতে, শুধুমাত্র আনন্দ দিতে এখানে আমি আমার মেয়েকে নিয়ে উপস্থিত হয়েছি। তো আসলে ভালো লাগা বিষয়টা কি? ভালো লাগা নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, ভালো লাগার সংজ্ঞা কেউ দিতে পারবে না। যেমন এখন আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, এটাও আমার এক ধরনের ভালো লাগা। আবার ধরো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, গল্প করছো, কথা বলছো, এটাও এক ধরনের ভালো লাগা। বাবা মার সাথে বসে গল্প করছো, আড্ডা দিচ্ছ, এটাও এক ধরনের ভালো লাগা। অর্থাৎ ভালো লাগা যে বিষয়টা, সেটা নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, এটার সংজ্ঞা কেউ দিতে পারে না, দেয়া যায় না। তো এই ভালো লাগবে আশা করি, এই আশা করি কিন্তু আজকে আমাদের এই আয়োজন। তো আমি আশা করি ধৈর্য ধরে সবাই আমাদের সাথে থাকবেন আর যারা রয়েছেন। তো সাউন্ড কি শোনা যায় কিনা স্যার একটু যদি বলতেন, শব্দটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, যারা সাথে আছেন তারা যদি একটু বলেন তাহলে ভালো হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ শুক্রবার 26 জুন 2020, 12ই আষাঢ় 1427 বাংলা। তো আজকের এই দিনে, অর্থাৎ যদিও আষাঢ় মাস, কিন্তু প্রকৃতির যে বৈরী ভাব আমাদের সাথে, এতে করে কিন্তু আষাঢ়ের কোনো কিছু বোঝা যায় না, একদম বললেই চলে যে আসলেই বোঝা যায় না, আমরা বুঝি না। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আষাঢ় মাস নিয়ে একটি কবিতা লিখেছেন। আমি বাংলা বিষয়ের শিক্ষক, তাই বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ এগুলো নিয়ে আমার বিচরণ। তো আষাঢ় মাস কেমন ছিল কবিগুরুর ভাষায়, সেটা 4টা লাইন আমি একটু তোমাদেরকে শোনাতে চাই। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝড়ো ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালিমাখা মেঘে উপারে আধার, ঘনিয়েছে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই যে আষাঢ় মাসের বর্ণনা, আষাঢ় মাস কেমন ছিল, আষাঢ়ের যে বর্ণনা কবিগুরু দিয়েছেন, আজকের এই দিনে আষাঢ়ের সাথে আমাদের আবহাওয়ার কোনো মিল নেই। তো প্রচন্ড রকমের গরম, ফ্যান উপরে ঘুরছে, তবে কমিয়ে দিয়েছি। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকে আস্তে আস্তে আমাদের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দিকে যাই। তো কবিগুরু রবীন্দ্রনাথ দিয়ে শুরু করব। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, তোমাদের জন্য, ছোট্ট সোনামণিদের জন্য প্রথমেই আলিমা নুসরাত একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার পরিচয় দেওয়া হয়েছে। তো এই গানটা আমি প্রথম নিজে থেকে তুলছি। আমি যখন স্যারলাম শিখতাম স্যারের কাছে, তখন আমার গান দেওয়া হয় নাই। উনি বললেন যে আরেকটু বড় হও, তারপরে তুমি গান গাইবা হারমোনিয়ামে তুইলা। তো আমার তখন খুব একটা কেন আমি পারবো, তো এটা নিজে থেকে তোলা। আশা করি ভুল ত্রুটি যাই আছে সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। ছোট ভাই বোন আমার যারা আসো তাদের জন্য এটা, অনেকেই আসো 6-7 ক্লাসে, তো তাদের জন্য আশা করি সবার ভালো লাগবে। আমি শুরু করছি।
ঢালো শোষো ধরো ঢালো ঢালো যোজনা সমীরণ বহে যায় ফুলে ফুলে ডলি ডলি উলসিত কটিনী উলসিত কটিনী সম্মানিত শিক্ষক মন্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছি আগে যে আজকে শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দিতে, সামান্যতম একটু আনন্দ দিতে আমাদের এই আজকের এই আয়োজন। তো কেমন লাগছে তোমাদের কাছে এটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আমাদেরকে জানিয়ে দেবে। কেননা আমি আগেই বলেছি যে ভালো লাগা নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, ভালো লাগা অনেক রকমের হয়ে থাকে। তো আজকে এই বিশেষ সন্ধ্যায় আমাদের আসলে এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা চালানোর কথা ছিল আমাদের বিকেল 5:30, কিন্তু বিদ্যুৎ এবং নেটওয়ার্ক দুটোরই সমস্যা থাকার কারণে আমরা নির্দিষ্ট সময়ে শুরু করতে পারিনি, তাই আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা এজন্যই সন্ধ্যার পরে শুরু করলাম। তো গান আসলে আমি বলেছি যে মানুষের মনের খোরাক যোগায়। মানুষ গুনগুনিয়ে গান গায় না এমন মানুষ খুব কমই আছে। যেমন আমিও মাঝে মধ্যে মনে চাইলে অথবা নিজের অজান্তে আপন মনে গান গাইতে থাকি। তো হয়তো সেই টানে বা সেরকম যে একটা পিয়াস আছে, আমার মেয়েও গানের দিকে একটু ঝোঁক রয়েছে তার, তবুও আসলে সময়ের কারণে সব সময় হয়ে ওঠে না আমাদের চর্চা করা, মাঝে মধ্যে যতটুকু পারা যায় করে। তো এই জন্য বলি যে আসলে গান মানুষের মনের খোরাক যোগায়। তো এতক্ষণ যে রবীন্দ্রসঙ্গীতটি সে গাইল সেটা আসলে বাচ্চাদের একটি গান। সে যখন ছোট, একদম ক্লাস 3-তে যখন পড়ে, তখন আমি তাকে গানের শিক্ষকের কাছে নিয়ে যাই। প্রথম দিন যে সারগাম ছাড় তাকে দিয়েছে, পরের দিন সে নিজে নিজেই সেই সারগামটা আয়ত্ত করে ফেলেছে এবং এতে করে উনি এত বেশি খুশি হয়েছেন যে বলা যায় না, বলার মতো ভাষা তখন আমার ছিল না। বলে যে ম্যাডাম আপনার মেয়ে অনেক গানের প্রতি বেশ ভালো, তার আয়ত্ত মনে হচ্ছে, তো খুব তাড়াতাড়ি ধরতে পারবে। তো টিচার বলছে যে এখন তোমার গান গাওয়ার সময় নয়, তুমি এখন শুধু সারগাম প্র্যাকটিস করবে। তো ও বলছে বাসায় এসে যে মা আমি তো একটা গান তুলতে পারি। আমি বলছি কিভাবে তুলবে, তুমি তো শিখোনি। বলছে তুমি দেখো আমি পারি। তো আসলে সে নিজে নিজে করে ফেললো। আসলে এই কারণে এই কথাটা বললাম যে তোমরা যারা শিক্ষার্থী আছো, ভবিষ্যৎ তোমাদের সামনে অনেক। তো মানুষের ব্যক্তিগত যে প্রতিভা, এই প্রতিভা কিন্তু দাবিয়ে রাখা যায় না। প্রতিভাটা এমনই একটি জিনিস, তুমি যে কোনো জায়গায় যে কোনো ভাবে এটাকে বিকশিত করতে পারো, সুযোগ তোমাকে করে নিতে হবে। এবং এই সুযোগে যদি তুমি তোমার প্রতিভা বিকশিত করতে পারো, তাহলে কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো জায়গায় তুমি ঠিকই দেখবে তোমার এই প্রতিভা কাজে দিচ্ছে। তো এই জন্য পড়ালেখা করবে, পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলী যা যা রয়েছে, খেলাধুলা হতে পারে, তুমি হয়তো ভালো খেলাধুলা জানো, যেমন আমাদের গ্রাম্য যে খেলাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এরকম খেলাধুলা যদি তুমি পারদর্শী হতে পারো, কবিতা আবৃত্তি হতে পারে, নাচ হতে পারে। আমার মেয়ে অবশ্য ছোটবেলায় স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে নাচও দিয়েছে, অনেক পুরস্কার রয়েছে। মোটামুটি তার পুরস্কার আমার ঘরে অনেক আছে, আমি অনেক দিন পর্যন্ত হয়তো এগুলো ব্যবহার করতে পারবো এবং পরবর্তী যে বংশধর রয়েছে আমি হয়তো তাদেরকে দেখাতেও পারবো।
তো এই জন্য বলি যে প্রতিভা একটা জিনিস, এটা সবার আসলে থাকে, কম বেশি সবারই কোনো না কোনো প্রতিভা রয়েছে, হয়তো কারোরা বিকশিত করার সুযোগ পায়, কেউ পায় না। তো সম্মানিত অভিভাবক মন্ডলী যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব যে আপনার সন্তানের মন বুঝে আপনি তাকে গাইড করবেন, অবশ্যই তার মন বুঝে। যেমন আমি যদি বলি যে আমার মেয়ে আর আমি আসলেও মা, অর্থাৎ তার ভালো লাগা মন্দ লাগা, আমার সারাদিনের যা কর্মকাণ্ড সবকিছু আমরা শেয়ার করি। তো আমি মনে করি যে ছেলেমেয়েরা যদি বাবা মায়ের সাথে তার ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতে পারে, সুযোগ পায়, তাহলে সে বাইরে বন্ধু খুঁজতে খুব কমই যাবে। এবং এতে করে তার একটা লাভ হবে, আপনারও একটা লাভ হবে যে আপনাকে টেনশন করতে হবে না, অন্তত আপনার বাচ্চাকে নিয়ে এই চিন্তাটা করতে হবে না যে আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এই চিন্তা আপনাকে করতে হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সাথে আজকে যারা রয়েছেন এই লাইভ অনুষ্ঠানে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সাথে থাকার জন্য। নেটওয়ার্ক কি কম কি না মনে হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না, হয়তো কমও হতে পারে। আচ্ছা, যাই হোক, তো আমরা জানি যে রবীন্দ্র নজরুল আমাদের বাংলা সংস্কৃতির একটি একদম প্রধান ধারক এবং বাহক। রবীন্দ্র নজরুল ভালো লাগে না এমন মানুষ খুব কমই রয়েছে। তো এখন আলিমা নুসরাত একটি নজরুল সঙ্গীত গেয়ে আপনাদেরকে শোনাবে।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একে একে দেখতে দেখতে দুটো গান আমাদের হয়ে গেল। তো নজরুল আসলে প্রতিভাবান একজন লেখক ছিলেন আমাদের বাংলা সাহিত্যে, যার প্রতিভা বলে কয়ে শেষ করা যাবে না। যদিও নজরুল তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, তার পারিবারিক কোনো বন্ধন ছিল না, কিন্তু তারপরেও তার মধ্যে যে অসামান্য প্রতিভা ছিল, তার বাংলা সাহিত্যের যে ধারা, সে ধারায় আমরা অবগাহন না করলে কেউ বুঝবো না। আসলে সাহিত্যটা এমন একটা বিষয় যেখানে বিচরণ না করলে, আপনি একদম যদি ডুবে না যান, তাহলে সাহিত্যের যে স্বাদ, সাহিত্যের যে রস রয়েছে, সেটা আস্বাদন করা যায় না। অবশ্য মাঝে মাঝে সাহিত্য সাধনে কিছু পাগলামিও আমাদের মধ্যে এসে যায়, তো সেটা একরকম আমাদের কাছে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো আমি বাংলা সাহিত্য পড়াই, যদিও ব্যাকরণও পড়াই, তারপরও সাহিত্য ক্লাসে যখন আমি পড়াতে যাই তখন আমার খুব ভালো লাগে। শিক্ষার্থীদের সাথে আমি খুব শেয়ার করি, খুব এনজয় করি সবকিছু, সব ব্যাপারে। যেখানে একটা মানে সাহিত্য ক্লাস করতে গিয়ে যেখানে একটু অভিনয় করা দরকার, যেখানে একটু গান গাওয়া দরকার, যেখানে একটু পুঁথি পড়া দরকার, অর্থাৎ যা যা করা দরকার আমি আসলে সেভাবেই একদম করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। আমার যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে সাবেক, তারা অনেকে আমাকে ইনবক্স করে যে ম্যাডাম আপনার এই কাজটা আমার মনে আছে, ওই জিনিসটা ভালো লাগে। আসলে এগুলি হচ্ছে আমাদের প্রাপ্তি, এগুলি হচ্ছে শিক্ষকতা জীবনের সফলতা। আসলে তো জীবনে অনেক কিছু আমরা পাবো না, পৃথিবীতে অনেক বছর, অনেক জীবন আমরা বাঁচবো না, কেউই আমরা পৃথিবীতে থাকবো না। তবে আমরা যদি আমাদের নিজ নিজ যে কর্মগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, সেগুলো সাধনের মাধ্যমে, যথোপযুক্ত আমি বলবো, সাধনের মাধ্যমে শিক্ষার্থীদের মনে সামান্যতম একটা ভালো গুণ যদি তাদের মধ্যে ফেলতে পারি, যাতে করে সে পজিটিভ নেয় সবকিছু। কেননা আমরা জানি একজন শিক্ষার্থী তার যে কোনো শিক্ষককে মডেল হিসেবে গ্রহণ করে। সবসময় এটা আমরা দেখে এসেছি, আমরাও যখন স্কুলে পড়ালেখা করেছি, যে কোন শিক্ষকের কি গুণ রয়েছে, কি কি আছে ওনার মধ্যে যেটা আমাদের কাছে ভালো লাগে, সেটা আমরা ফলো করতাম। তো এখনকার যে শিক্ষার্থীরা, তারা আমাদের চেয়ে আরো বেশি অ্যাডভান্স, খুব এগিয়ে। চতুর্থ বিপ্লব বাস্তবায়ন করতে যাবে যারা, তারা অবশ্যই আমাদের চেয়ে আরো বেশি ট্যালেন্ট হতেই হয়। তো তাদের সাথে আমাদেরকে চলতে হয়, তাদের সাথে আমাদেরকে থাকতে হয়। তো সেহেতু সেই শিক্ষার্থীদের মন বুঝে ক্লাসে পড়ানোর চেষ্টা করি। তো আমরা অনেকক্ষণই কথা বললাম, আসলে কথা বললে তো শেষ হবে না সারাদিনও, যেহেতু বকবক করতেই আমরা পছন্দ করি। আচ্ছা, তো কবি নজরুলের একটি গান আমার মেয়ে এতক্ষণ গিয়ে শোনালো। আমি তো অনেক কিছু পারি না, আবার অনেক কিছু চেষ্টাও করি না। তো কবি নজরুলের একটি কবিতা রয়েছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই কবিতাটি আসলে কবিতা হলেও আমার কাছে মনে হয় যে এটা মানুষের মধ্যে একটা উদ্যমী শক্তি জাগরণ ঘটায়। কেননা এই কবিতা যখন আবৃত্তি করি, তখন আমার কাছে সুর, তাল, লয় সবকিছু মনে হয় যে একদম চেপে ধরে। এবং এই কবিতাটি আবৃত্তি করে আমি আমার বিদ্যালয়ে 26শে মার্চ, 16ই ডিসেম্বরে বিভিন্ন ডিসপ্লেতে এটা প্রদর্শন করি, বেশ ভালো জনপ্রিয়তা পায়। তো আজকে এই কবিতাটির কয়েকটি চরণ আমি আবৃত্তি করে শোনাবো। ঠিক কবিতার স্টাইলে নয়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা স্টাইল, যেখানে গানের সুরও হয়তো চলে আসতে পারে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, মুরু মুখ হাসে, মুরু চোখ হাসে, মুরু টকব গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ কি আমার রুদ্র পানের পল্ললে, বান্ডিকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্ললে। আসলো হাসি, আসলো কাদর, মুক্তি এলো, আসলো বাদর। মুখ ফুটে আজ বুক ফুটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আসলো উদাস, শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটার শ্বাস। ফুললো সাগর, দুললো আকাশ, ছুটলো বাতাস। গগন ফেটিয়ে চক্র ছুটে, পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার, লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটি আমি প্রায় আবৃত্তি করি এবং
শিক্ষার্থীদের সাথেও শেয়ার করি, তার একটি কারণ হচ্ছে যে সৃষ্টি যে মানুষকে কত আনন্দ দেয়, সৃষ্টি যে মানুষকে কতটা প্রেরণা দেয়, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা দেখবে যেমন আমরা অনলাইনে এখন যে ক্লাসগুলো করছি, এই যে ক্লাসগুলো আমরা করছি, তো এই ক্লাসগুলো করার সময় যে কেউ যদি একটু ভালো কমেন্টস করে, এটা কিন্তু দেখতে বেশ লাগে, খুবই ভালো লাগে। আবার হয়তো কারো কাছে একদম ভালো নাও লাগতে পারে, তারপরেও খুব খারাপ কেউ বলে না। এই জন্য বলি যে ভালো মন্দ যাই আছে তা আমাদের মধ্যে আছে, আমরা সেটা বিচার করেই চলবো, ভালো মন্দ বিচার করে আমরা চলবো। তবে চেষ্টা করব আমরা সবসময় যাতে ভালো কাজ করতে পারি, ভালো কোনো মানুষের সাথে মিশতে পারি, মানুষের ভালো গুণগুলো আয়ত্ত করতে পারি, এটাই থাকবে আমাদের প্রচেষ্টা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে যারা আছেন আজকে লাইভে, আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে, বা আপনারা কি আরো এরকম অনুষ্ঠান শুনতে চান কিনা আমাদের এই লার্নিং বেটার এডুকেশন এক্সেলেন্স পেজে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো আমাদের এই আজকের এই সান্ধ্যকালীন গানের অনুষ্ঠানে এবার আলিমা নুসরাত আরো একটি নজরুল সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করবে। ধন্যবাদ আলিমা নুসরাতকে। আলিমা নুসরাত এবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চাও, এবং সেটা বললে আমার মনে হয় ভালো হয়, তোমাকে দেখে সবাই একটু প্রেরণা পাবে, যাতে তারা নিজেদেরকে জানতে পারে, বুঝতে পারে, এমন দুইটি কথা তুমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলো। পরিবার, পরিবার শব্দটা ছোট, কিন্তু অনেকের পরিবার ছোট হয়, বড় হয়, যৌথ হয়, একক হয়। আমার পরিবার যৌথ, আমরা ভাই বোন, চাচাতো ভাই বোন সবাই মিলে 6 জন। তো পরিবারের সাথে যে একটা বন্ডিং, যে একটা বন্ধন, ওটা আসলে অতুলনীয়। যে একটা সম্পর্ক, বিশেষ করে মা, বড় বোন, আমার পরিবারটা আমার খুব পছন্দের, আমার খুব প্রিয়, আমার খুব আমি খুব ভালোবাসি এদের। তো মায়ের সাথে যে একটা সম্পর্ক আমার আম্মুর সাথে, সেটা মা মেয়ে কম, বন্ধুত্ব বেশি। তো
এই বন্ধুত্বের পর্যায়ে আমি আমার আম্মুর সাথে অনেক কথা শেয়ার করি, আমার পছন্দ, আমার ভালো লাগা। আমি গান শিখতে চেয়েছি, আম্মু শিখতে দিয়েছে, আম্মু নিজে আমাকে গাইড করছে। সো টোটালি সাপোর্টিং একটা পরিবার, মানে খুব সাপোর্ট করে যে কোনো ব্যাপারে। আমি যদি ছোট্ট একটা কাগজ নিয়ে বসে বসে ফুল বানাই, তাও এসে সবাই খুব খুব কৌতূহল ভাবে দেখবে, সেটা খুবই কৌতূহলী চোখে, যে আসলে তো খুব সুন্দর হয়েছে, এটা আমার আরেকটা বানাই দে। আমার ভাই বোনগুলা এরকম, আমার পরিবারটা এরকম, সবাই খুবই অনুপ্রেরণা দেয়। তা আমি নাচ করছি, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমার মায়ের কাছ থেকে শিখা। আমার মা কিন্তু ভালো নাচে, তো আম্মু খুব ভালো গান গায়। আম্মুর গান শুনে আমার গান গাওয়ার প্রতি খুব একটা ইন্টারেস্ট জাগছে ছোটবেলায়, খুব ছোটবেলায়। আম্মু যখন গান গাইতো, টুকটাক রান্না করতেছে, কাজ করতেছে, এসব ব্যাপারে আম্মু গান গাইতো, আমাদের শোনাইতো। তো নাচের ব্যাপারেও একটা ইন্টারেস্ট ছিল, হাত পা চলতো আমার, আমি গান গাওয়ার সময় হাত পা নাচাইতাম। আম্মু তখন দেখা বুঝলো যে না, আমার মেয়ে নাচও করতে পারবে। তো আম্মু নিজেই বাসায় শিক্ষা দিল, নাচ শিখাইলো আমার নাচের প্রাইজ আছে। অভিনয়ের 2-1টা ট্রাই করছি, খুব বেশি একটা ভালো হয় নাই, তবে একদম খারাপও হয় নাই। আর আমি সবকিছু ব্যাপারে আম্মু সাপোর্ট করে, আমার ফ্যামিলি সাপোর্ট করে। আমি মেয়ে, আমার ফ্যামিলিতে আমরা 3 বোন 3 ভাই, কিন্তু কখনো আমি এটা বলতে পারবো না যে আমার ফ্যামিলিতে আমার ভাইরে বেশি দেওয়া হয় কিংবা আমারে কম দেওয়া হয়, এরকম টাইপের। আমার ভাই সাইকেল শিখছে, আমার পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লাগছে যে সাইকেল আসলে একটা মজাদার ব্যাপার, চালায় আমি অনেক কিছু অনেক জায়গায় ঘুরতে পারবো। আমি সাইকেল শিখতে চাইছি, আম্মু সাপোর্ট করছে, সাইকেল শিখছি। আমি আমার বাইক খুব পছন্দ, পার্সোনালি আমার বাইক খুব পছন্দ, তো আমি বাইক চালানো শিখছি। আমার ফ্যামিলি থেকে কোনো রকম কোনো বাধা নাই। আমার এখন অধিকাংশ পরিবার, সব পরিবারেই মেয়েদের লেখাপড়ার ব্যাপারে খুবই ওদের আগে যাইতে দেয়, কোনো প্রবলেম হয় না, চাকরি বাকরি করতে দেয়, সবকিছুতেই। বাট কিছু কিছু ব্যাপার আছে যেগুলা মনের ব্যাপার, ইচ্ছা, পছন্দ, এই ব্যাপারগুলা যদি আমরা সায় না দিই, তাহলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ সংকুচিত হয়ে যায়, ওদের মন মানসিকতা খুবই ছোট হয়ে যায়। আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে যারা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না, ওদের ফ্যামিলিরা ওদের সাপোর্ট দেয় না। কারণ কি, মেয়ে মানুষ তুমি এসব করবা না, মেয়ে মানুষ তুমি এই জায়গায় যাবা না। আমি আমার পরিবার থেকে ওরকম কখনো কোনো বাধা নিষেধ পাই নাই। যে জায়গায় যাওয়া যাবে সে জায়গায় আমি যাব, আমার কোনো বাধা নাই। অবশ্যই সেটা আমার বুঝে নিতে হবে যে আমার জন্য ভালো কি খারাপ, অবশ্যই তারা আমার গাইড করবে। সো আমি আমার ইচ্ছে মতো, স্বাধীন মতো, যতটুকু স্বাধীনতা আমার প্রয়োজন আমি আমার ফ্যামিলি থেকে পাইছি, যতটুকু সাপোর্ট প্রয়োজন আমি পাইছি। আমি আশা করি যে যারা গার্ডিয়ানরা কিংবা শিক্ষক মন্ডলীরা দেখতেছে, অবশ্যই তারা আমার থেকে খুব ভালো বুঝে এই ব্যাপারগুলা, কিন্তু মানসিক একটা ব্যাপার আছে যেটা আমাদের রিয়েল লাইফে খুবই প্রভাব ফেলে। সো আশা করবো যে যে বাচ্চারা দেখতেছে তারা এসব ব্যাপার ফ্যামিলির সাথে শেয়ার করবে, ফ্যামিলি জানাবে যে না আসলে আম্মু আমি এটা চাই, আব্বু আমি এটা চাই। তো সাপোর্টের ব্যাপারটা ফ্যামিলি থেকে আসবে। তো আই হোপ কি সবাই সাপোর্ট করবে, এবং এটাই প্রয়োজন নারী শক্তির জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আলিমা নুসরাতকে তার সুন্দর এবং আমি বলবো খুবই চমৎকার কথা আপনাদের সাথে শেয়ার করেছে। যদিও তার গান গাওয়ার কথা, কিন্তু আসলে মা একটু বেশি বকবক করতে জানে, তো মায়ের বকবকানি শুনে হয়তো মেয়েও কিছুটা আয়ত্ত করে ফেলেছে। তো যাই হোক, এটা একটা ভালো গুণ, একটা অনেক বড় গুণ আমি বলবো, এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। কারণ আমি মেয়েকে নিয়ে কখনো সংকুচিত নই, এবং আমি কখনো ভাবি না যে আমার জড়তা বা আমার কোনো একটা বাধা আমার কাছে। আমি যে কোনো কাজে তাকে সবসময় প্রেরণা দিই, যা সে করতে চায় এবং যেটা ভালো লাগে। এবং এটা আমি মনে করি যে 10 জন লোকের সাথে যদি সে বন্ধুত্ব করতে পারে, যদি ভালো কথা বলতে পারে, তাহলে সে হয়তো ভালো মনের একজন মানুষ হবে। হয়তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার এই দেশে হবে না, কিন্তু ভালো মানুষের আমাদের খুবই প্রয়োজন। কেননা যে ছেলেমেয়েরা বড় হয়ে বাবা মাকে দেখবে, তার পরিবারের সাথে বন্ধন ঘরে টিকিয়ে রাখার চেষ্টা করবে, সেরকম সন্তান আমাদের দেশে প্রয়োজন। তাহলে আমি মনে করি এত এত বৃদ্ধাশ্রম আমাদের দেশে হবে না। তো আমি আশা করি
আমাদের কথা আজকে আমরা যে কথাগুলো বলছি অবশ্যই সেটা শিক্ষার্থীদের ভালো লাগবে এবং তারা, আমি আশা করব, তাদের বাবা মায়ের সাথে শেয়ার করবে। বন্ধু বান্ধব যারা আছে বেছে নিবে বন্ধু। খারাপ ভালো দুনিয়াতে থাকবে, সেখান থেকে ভালোটা আমাদেরকে বেছে নিতে হবে। তো অনেক কথা বলে ফেললাম, এবার আমরা যাব কুষ্টিয়া লালনের দেশে। কুষ্টিয়ার লালন ফকির, যিনি সিরাজ রায়ের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখি, এখানে একটা প্রমাণ মিলে যে সিরাজ শাহী থেকে কিন্তু লালন আরো বেশি 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 প্রতিভাবান। তো গুরুর চেয়ে শিষ্য প্রতিভাবান হবে, শিষ্যর মধ্যে যে তার যে প্রতিভা রয়েছে সেটা বিকশিত হবে এবং সে বিশ্ব দরবারে নাম করবে, সুনাম অর্জন করবে। এটাই বাস্তবতা। গুরুই থাকবে, শিষ্য তার চেয়ে আরো বেশি বড় মাপের মানুষ হতে পারবে এবং এটা আমরা বিশ্বাস করি। বিশেষ করে আমি এই কথাটা আমি বিশ্বাস করি। তো এখন আলিমা নুসরাত আপনাদের সামনে একটি লালন গীতি পরিবেশন করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে লার্নিং বেটার এডুকেশন ফর এক্সচেঞ্জ পেজে স্বাগত জানিয়েছি। আমি আবারও আপনাদেরকে অনেক অনেক
অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে এই লাইভে থাকার জন্য। আসলে কতটা আনন্দ আমরা দিতে পেরেছি জানি না, তবে আমি যে বললাম যে ভালো লাগার কোনো শেষ নেই, ঠিক এরকমই মানুষের মনের যে আনন্দ রয়েছে সে আনন্দেরও কোনো বর্ণনা নেই, সেটার কোনো শেষ নেই। একটা আইসক্রিম খেলেও মাঝে মাঝে মনের মধ্যে অনেক আনন্দ হয়, আবার নদীতে সাঁতার কাটতে গেলে সেটাও মানুষের মধ্যে একটা আনন্দ দেয়। তো এরকম আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, সেই বিষয়গুলো খুবই নাজুক এবং আমি মনে করবো এটা সবার একদম ব্যক্তিগত। কার কিসে ভালো লাগে, কার কিসে মন্দ লাগে, এটা সে পার্সোনালি সেই বোঝে। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এটা নিছক আমাদের নিজস্ব একটা মতামত এবং নিজেরই প্রচেষ্টা। তো আশা করি আপনাদের কাছে আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান ভালো লেগেছে। তো এখন মা এবং মেয়ে, আমরা মা মেয়ে দুজন খালি গলায় একটা গান গাওয়ার দুজনে একটু চেষ্টা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগে কি মন্দ লাগে সেটা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, না জানালে ভালো লাগবে না আমাদের কাছেও। আচ্ছা, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বাড়িটির ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গামচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন তুমি 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 মিলে তোমরা সবার বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। সুধী মণ্ডলী, সম্মানিত শিক্ষকবৃন্দ যারা রয়েছেন আজকের এই লাইভ সান্ধ্যকালীন গানের অনুষ্ঠানে, ঘরে থাকি গান শুনি, ঘরে থেকে আমরা গান শুনি, ঘরে থেকে আমরা গান করি, ঘরে থাকলে আমরা নিরাপদ থাকবো। বৈশ্বিক মহামারী আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। করোনা বা কোভিড-19 এই ভাইরাসের দরুন আমরা আজ গৃহবন্দী। তো আমি আশা করি আমাদের এই অনুষ্ঠান, আজকের এই সামান্যতম প্রচেষ্টা আপনাদের অনেক ভালো লেগেছে।
ভবিষ্যতে যদি এরকম কোনো সুযোগ থাকে বা সুযোগ আমরা পাই তাহলে অবশ্যই বিনোদন দিতে চেষ্টা করব। মা মেয়ে দুজনেই অবশ্যই চেষ্টা করব। আসলে পড়ালেখা করতে করতে আমাদের ভালো লাগে না, পড়ালেখার পাশাপাশি যদি আমাদের সামান্য বিনোদন হয় তাহলে ভালো হয়। আর শিক্ষার্থীরা তো এখন গৃহবন্দী, তাই তাদের বিনোদনের ব্যবস্থা খুব কমই রয়েছে। তবে আমি আমার বাড়িতে আমার ঘরে আমরা মোটামুটি একটু সাবলীল থাকার চেষ্টা করি, স্বাভাবিক থাকার চেষ্টা করি সব ধরনের সব ভাবেই যেরকম পারি। যে মন্দের মধ্যে ভালো থাকা, মন্দ আছে, পরিবেশ আমাদের অনুকূলে নেই, তারপরেও আমরা এরই মধ্যে ভালো থাকার খুব চেষ্টা করি। আপনাদের দোয়ায় এখনো ভালো আছি, সুস্থ আছি। তো আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পৃথিবী স্বাভাবিক হোক, আমরা আবার একে অপরের মুখোমুখি হই, পাশাপাশি বসি, হাতে হাত রাখি, গল্প করি, কাঁধে কাঁধ রাখি, তারপরে আড্ডা দেই, বিভিন্নভাবে মজা করি, আনন্দ করি। এরকম একটা পৃথিবী যেন আমরা আবার ফিরে পাই, সেই দোয়া করি বিধাতার কাছে। আপনারাও সবাই দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং সুস্থ থাকি। এই পৃথিবীতে আমি অনেকদিন থাকবো না, অনেকদিন বেঁচে থাকা সম্ভব হবে না, তবুও এই পৃথিবীটাকে আমরা যেমন পেয়েছি তার চেয়ে আরো ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করি। আগামী প্রজন্মের কাছে আমরা আমাদের যে কৃতি বা কাজগুলো রয়েছে সেগুলো শুভ হোক, শুভ কাজ দেই, শুভ বুদ্ধি আমাদের মাথায় আসুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সান্ধ্যকালীন ঘরে থাকি গান শুনি প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটা আমার প্রথম লাইভ শো ছিল, আমি কখনো আগে এভাবে প্রেজেন্ট করি নাই, মানে হই নাই কখনো। তো স্টেজ পারফরমেন্স হয়েছে, বাট এরকম না। তো যাই হোক, আম্মু সাপোর্ট করছে, আম্মু বলছে যে একটা শো করো, একটা পারফর্ম করো। সো আশা করি ভুল ত্রুটি যাই হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।